আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কী করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চা কার? এমন হাজারো প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার, আমার ওয়াইফ সত্যি প্রেগনেন্ট। মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপরে মেঘের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর থেকে খুশির আর কিছু কি হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে। ওনাকে এই সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি, আপনার ওয়াইফের শরীরে খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যই উনি জ্ঞান হারিয়েছেন। তাই এখান থেকে নিয়ে গেলেও ওনার যত্ন করতেই ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব, তেমন যত্ন কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হাসলো। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে আসলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নেবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা। তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বর্ষা বাসার ভেতরে যেতে লাগলো। বাসার ভেতরে যেতেই বর্ষা দেখলো মেঘ মাথা নিচের দিক দিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়েই বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা। তারপর কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, তুই কি বলছিস মেঘ ভাইয়া? আমি জিজ্ঞেস করেছি তোর পেটে বাচ্চাটা কার। কার পাপের ফসলকে তুই আমার নামে চালাতে চাচ্ছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। দু পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কী করে পারল এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে বর্ষার চুলের মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি তুই আমায় বর্ষা? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমাকে ঠাপ্পড় মেরেছিলি। আমাকে ঠাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইবো বলে ঠিক করি, তুই তখন কলেজের সবাইকে উস্কি দিয়ে আমাকে দর্শক বানিয়ে সবার হাতে গরম পিটানি খাওয়ালি। তবুও তোকে আমি ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। তবুও তুই আমার বউ হওয়া সত্ত্বেও কী করে পারলি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে অন্য কারো সন্তানের মা হতে? কেন তুই এভাবে আমাকে ঠকালি? কেন? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিচ্ছে বর্ষার গায়ে।
বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে, আর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন এভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার যে সারাটা জীবন আমাকে শুধু ঠকিয়ে গেলি? আমি তোকে ছাড়বো না বর্ষা। তোর পেটের ওই অবিধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব আমি। সারা দিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসায় নিয়ে আসার পরই বেরিয়ে যায় ও। বর্ষাও সারাদিন একটি রুমের দরজা দিয়ে থেকেছে আর চিন্তা করেছে ওর ঠিক কী করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়ল একটা চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না। কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবার হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরও যখন বর্ষা সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার উপরে উবুর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমের দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জানি না মেঘ, 1 বছর আগে কি করেছিলাম আমি, কেনই বা আমার ওপর তোর এত রাগ। তবে তুই আজ যেটা করেছিস, এরপর আমি আর তোর কাছে থাকতে পারবো না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছে টেবিলের উপরে একটি চিঠি গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হলো না বর্ষার। সকালে সূর্যের আলো মুখে এসে লাগায় ঘুম ভাঙলো মেঘের। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ ডলতে ডলতে উঠে বসলো মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো ও বাইরের রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করলো রাতে ওর সাথে কি হয়েছে, কিন্তু মেঘের কিছুই মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠে যাবে তখনই ওর চোখে পড়ল বর্ষার রেখে যাওয়া সেই চিঠির দিকে। মেঘ ভ্রু কুঁচকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় মেঘ, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আর সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চাটা আর কারো নয়, এই বাচ্চাটা তোর। তো আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না, আর বিশ্বাস করবিই বা কেন বল? গত 1 বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজাল যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে বিশ্বাস নামের শব্দটা বড়ই বেমানান। আমি জানি না মেঘ, 1 বছর আগে আমি কী করেছিলাম তোর সাথে, যার প্রতিশোধ তুই এখনও আমার থেকে নিচ্ছিস। তুই আমি বলেছিলি না মেঘ যে তুই আমায় ভালোবাসিস? আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালোবাসতি তাহলে সঠিকটা জানার চেষ্টা না করে আমার ওপরে ভেবে প্রতিশোধ নিতে পারতি না। আমার পেটের সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলি, সেটা আর কারো নয়, তোর সন্তান মেয়ে, তোর সন্তান এটা। তুই তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্কস করে বাসায় ফেরার পর তুই আমার কাছে টেনে নিয়েছিলি। সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেয়ে যে তুই আমার সন্তানকে একটা নষ্টা সন্তান ভাববি। আমি আর কখনো ফিরবো না মেঘ তোর কাছে, আর কখনো ফিরবো না আমি। আমি তোকে ভালোবাসি মেঘ, তাই তোর আর আমার ভালোবাসার স্মৃতি হিসাবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দেবো আমার বাকি জীবনটা। তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু আমার আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি তোর অবহেলার পাত্রী বর্ষা। চিঠিটা পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা উপরে তুলে একটা পৈশাচিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মেঘ। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করলো মেঘ। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মেঘ বলছি। বর্ষা কি আপনি এখানে আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানেই আছে, সকালেই তো এলো। কেন, তোমায় বলে আসেনি?
জি আঙ্কেল, বর্ষা আমাকে বলে গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালো করে পুষেছে কিনা। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি। আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মেঘ। তারপর বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে পরে নিয়ে রেডি হলো। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মেঘ। বিকাল ৩টা। বর্ষা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে কাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লেখে রেখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে, তখন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরই বর্ষার পিছু নেয় কয়েকজন নেশাখোর লোক। বর্ষা বেশ ভয় পেয়ে যায় লোকগুলোকে দেখে। বর্ষা দৌড়াতে থাকে ফুটপাত ধরে। ওই সময় বর্ষার কপাল ভালো থাকায় রাস্তায় কিছু লোক এগিয়ে আসে বর্ষাকে সাহায্য করতে। বর্ষা লোকগুলোর কাছ থেকে মুক্তি পেতেই একটি বয়স্ক ভালো লোকের সাহায্য নিয়ে সিএনজি করে চলে আসে নিজের বাড়ির সামনে। তারপর লোকটাকে বিদায় দিয়ে বর্ষা সারা রাত বাসার বাইরে কাটিয়ে দেয়। বর্ষা মেঘের বাসা থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল ও অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু পরে যখন রাস্তায় বিপদে পড়ে তখন বুঝতে পারে একজন যুবতী মেয়ের একা একা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়া কতটা রিস্ক হবে। আর বর্ষার কোনো মতেই ওর পেটের সন্তানের ক্ষতি করতে চায় না। তাই বর্ষার সিদ্ধান্ত নেয় ও নিজের বাবার বাসায় ফিরে আসবে আর সেখানেই থাকবে। সকাল হলে বর্ষা যখন ওর বাবার বাসায় ঢোকে তখন বর্ষাকে দেখে হাজারটা প্রশ্নের ডালি খুলে নেয় ওর মা বাবা। সকলের প্রশ্ন শুনে বর্ষা বুঝতে পারে ওর আর আগের মতো মূল্য নেই এই বাড়িতে। বাবা মা ওকে ভালোবাসলেও তারা যদি জানতে পারে বর্ষা পালিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তাহলে কখনোই সেটা মেনে নেবে না ওর বাবা মা। কেননা তারা মেঘকে অনেক ভালোবাসে আর ভালো জানে মেঘকে। তারা কেউ বিশ্বাস করবে না হয়তো বর্ষার কথা। তাই বর্ষা ওর বাবা মায়ের কাছে লুকায় নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল বর্ষা। হঠাৎই বর্ষার চোখ যায় নিচের গেটের সামনে এসে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দিকে। গাড়িটা বর্ষার চেনা। এটা তো মেঘের গাড়ি। মেঘের গাড়ি দেখে কিছুটা অবাক হয় বর্ষা। আর তখনই বর্ষাকে আরও বেশি অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে মেঘ। নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, মুখে বাঁকা হাসি। গাড়ি থেকে নেমে ছাদে বর্ষার দিকে তাকায় মেঘ। তারপর চোখের চশমা খুলে বর্ষাকে একটা চোখ টিপ মারে। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের এমন রূপ যেন কত বছর হলো দেখে না বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বাঁকা হেসে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসার ভেতরে ঢুকলো মেঘ। মেঘকে বাসায় ঢুকতে দেখে বর্ষাও দ্রুত নেমে এলো ছাদ থেকে। মেঘ বাসার ভেতরে ঢুকে বর্ষার বাবা মাকে সালাম করলো। তারপর বর্ষার মায়ের হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আন্টি, এই প্যাকেটগুলোর মধ্যে আপনার আর আঙ্কেলের জন্য কিছু কাপড় চোপড় আছে, আর বাকি প্যাকেটগুলোর মধ্যে মিষ্টি আর ফলমূল আছে, এগুলো নিয়ে যান। মেঘের কথা শুনে বর্ষার মা মুচকি হেসে বলল, এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? তুমি কি আমাদের মেহমান নাকি? তুমি তো এই বাড়িরই ছেলে। তুমি বসো, আমি বর্ষাকে ডাকছি। কি বলেন আন্টি, এত বড় একটা সুখবর নিয়ে এসেছি আর আপনাদের জন্য কিছু আনবো না, তা কি কখনো হয়? মেঘের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বর্ষার বাবা বলল, কি সুখবর মেঘ বাবা? কই বর্ষা তো আমাদের কিছু বলেনি। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষাকে নিচে নামতে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, এ কি বর্ষা, তুই আঙ্কেল আন্টিকে কিছু বলিসনি? ও, বুঝতে পেরেছি। আসলে বর্ষা লজ্জা পেয়েছে আঙ্কেল। আমি বলছি, আপনারা নানাভাই আর নানুমণি হতে চলেছেন। মেঘের কথা শুনে আনন্দে খুশির ঝিলিক ফুটে উঠল বর্ষার বাবা মায়ের মুখে। এদিকে মেঘের এমন কাণ্ড দেখে অবাকের উপর অবাক হচ্ছে বর্ষা। মেঘের এ যেন এক নতুন রূপ দেখছে বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে তাকিয়ে আবারও একটা চোখ টিপ মারল মেঘ। কিরে বর্ষা, তুই তো আমায় কিছু বললি না। এত বড় একটা সুখবর জানালি না আমায়। মেঘ বাবা, তুমি বর্ষার রুমে গিয়ে রেস্ট নাও। বর্ষা মা, মেঘকে তোর রুমে নিয়ে যা, আমি মেঘ বাবার জন্য নাস্তা রেডি করি।
বর্ষার মায়ের বলতে দেরি, কিন্তু মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে বর্ষার রুমে যেতে দেরি করলো না। এদিকে বর্ষার বাবা আশরাফ খানের খুশিতে চোখ মুখ চকচক করছে। উনি নানু ভাই হবে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। আশরাফ খান চলে গেল। মেঘের বাবা আহসান চৌধুরীকে ফোন করে বলবে। বর্ষার হাত ধরে বর্ষাকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাসটা খুলে মাথার উপর আটকিয়ে রাখলো। তারপর বাঁকা হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো বর্ষার কাছে। মেঘকে এগিয়ে আসতে দেখে ভয়ে যেন গলা শুকিয়ে যেতে লাগলো বর্ষার। বর্ষা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই এখানে কেন এসেছিস মেয়ে? আর এমন আচরণ বা কেন করছিস? বর্ষার কথার উত্তরে মেঘ কিছু না বলে ডেভিল হেসে বর্ষার কাছে গিয়ে বর্ষার কোমর জড়িয়ে ধরে বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার থেকে পালাতে চেয়েছিলে কেন সুইটহার্ট? মেঘ চৌধুরীর থেকে পালানো কি এত সহজ? কথা বলেই বর্ষার ঘাড়ের সাথে নাক ঘষতে লাগলো মেঘ। মেঘের এমন কথা আর আচরণে কেঁপে উঠল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আ- আমাকে ছাড় মেয়ে। কি কি করছিস কি তুই? ছাড় আমায়, কেন এমন করছিস তুই? বর্ষার কথা শুনে বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। তারপর বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই অস্বস্তি বোধ করছিস কেন রে সরিষা? আমি তো এর আগেও তোকে টাচ করেছি, তাই না? তোর পেটে তো আমারই সন্তান, তাহলে আমার স্পর্শে তুই আনইজি ফিল করছিস কেন? মেঘের কথা শুনে বর্ষা বুঝতে পারল মেঘ কি বোঝাতে চাইছে ওকে। মেঘ যে এখনো মানতে পারেনি ওর পেটের মেঘের সন্তান, এটা বর্ষা বুঝে গেছে। বর্ষা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু মেঘের শক্তির সাথে কিছুতেই বর্ষা পেরে উঠছে না। এদিকে মেঘ একবার বর্ষার গলায় তো একবার বর্ষার ঘাড়ে ক্রমাগত নাক ঘষছে, চুমু। বর্ষার অস্বস্তির সীমা যেন পার হয়ে যাচ্ছে। বর্ষা যখন কিছুতেই মেঘের শক্তির সাথে পেরে উঠছে না, তখন বর্ষা অঝরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বর্ষার শরীর যেন নিস্তেজ হয়ে আসছে। একে তো বর্ষা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার উপর ওর শরীর খুব দুর্বল। বর্ষাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল মেঘ। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। বিছানায় শুয়ে দিতেই বর্ষা কাঁপা কাঁপা গলায় একটা কথা বলল, যদি বিশ্বাস করতে নাই পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা হয় না। এটুকু বলে চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল বর্ষা। বর্ষার বলা কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল মেঘের বুকে। মেঘ কিছুক্ষণ বর্ষার কাছে বসে বর্ষার দিকে অপলক তাকিয়ে রইল। এই কয়েকদিনের মাঝেই বর্ষার চেহারাটা কেমন জানি হয়ে গিয়েছে। আগের উজ্জ্বলতা নেই, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বর্ষার। বর্ষার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে মেঘের চোখ থেকেও ঝরে পড়ল দুফোঁটা পানি। মেঘ নিজের চোখটা মুছে নিয়ে বর্ষার গায়ে চাদর টেনে দিয়ে দরজা খুলে কোথায় যেন চলে গেল। বর্ষার মা বারবার জিজ্ঞাসা করায় মেঘ বলল, জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবে। রাত 10টা 15। বর্ষার ঘুম ভাঙল মুখের উপর কারো গরম নিঃশ্বাস আর কয়েক ফোঁটা পানি পড়ার কারণে। বর্ষার চোখ বন্ধ অবস্থায় সামনের মানুষটার দিকে হাত বাড়ালো, কিন্তু হাত কারো স্পর্শ পেল না বর্ষা। তাই চোখ মেলে তাকিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু রুমে বর্ষা ছাড়া আর কেউ নেই। বর্ষা কিছুটা অবাক হলো, কারণ ও পুরোপুরি অনুভব করেছে ওর মুখের উপর কেউ ছিল, আর সে হয়তো কান্না করছিল, আর তার চোখের পানি বর্ষার মুখের উপরে পড়েছে। বর্ষা হাত দিয়ে নিজের গালে স্পর্শ করে দেখলো সত্যি ওর গালে কয়েক ফোঁটা পানি লেগে আছে, কিন্তু বর্ষা কিছুতেই বুঝতে পারছে না কে ছিল ওর রুমে। বর্ষা বিছানা ছেড়ে উঠে বাইরে বের হলো। বাইরে বের হয়ে বর্ষা দেখলো মেঘ বর্ষার মা বাবার সাথে একসাথে বসে গল্প করছে। বর্ষাকে দেখে ওর মা বলে উঠল, বর্ষা মা, তুই উঠেছিস? এখন শরীর কেমন লাগছে তোর? হুম, ভালো লাগছে আম্মু। আমি এতক্ষণ সময় ঘুমালাম, তোমায় আমায় ডাকলে না কেন? আমরা ডাকতে চেয়েছিলাম বর্ষা, কিন্তু মেয়ে। আন্টি, আপনি বর্ষার খাবার রেডি করুন। ওর শরীর এমনিতেই দুর্বল,
তার উপর অনেকক্ষণ হলো কিছু খাইনি। আরে বর্ষা, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিস নাকি অমনি বাইরে বের হয়ে এলি? মেঘের কথা শুনে বর্ষার মা বর্ষার খাবার বাড়তে চলে গেলেন। আর বর্ষা মেঘের কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বর্ষা দেখলো মেঘ ওর জন্য খাবার নিয়ে বসে আছে। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা যেন অবাকের উপর অবাক হচ্ছে। মেঘ কেন এমন করছে সেটা কিছুতেই বুঝতে পারছে না বর্ষা। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ নরম সুরে বলল, এখানে খাবার রাখা আছে বর্ষা, এসে খেয়ে নে। আর কালকে সকালে আমার সাথে বাসায় যাবি তুই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। মেঘের কথা শুনে রাগ দেখিয়ে বর্ষা বলল, তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। আমি আর কোনো দিন ওই বাসায় ফিরবো না। তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চলে যা আমার সামনে থেকে তুই। বর্ষার কথা শুনে ডেভিল হাসলো মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল, আমি সাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসবো। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি, তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্য ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই? আর কি বা করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে? কি চাস তুই মেয়ে? কি চাস? তোকে চাই, তুই চাস বা না চাস, তোকে আমার সাথে থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে ঘুমিয়ে পড়, সকালে আমার সাথে বাসায় যাবি। যাবো না আমি ওই বাসায়। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? বর্ষার কথা শুনে ডেভিল হেসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিস করে বলল, বেশি কিছু করবো না সুইটহার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীকে বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, ওটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ চিটকিয়ে বর্ষা বলে উঠল। ছি। বর্ষার সি বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসার বাগানের দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না। বর্ষার ইচ্ছা করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও করতে পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষার গায়ের ওড়না। সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথাও বলেনি মেঘ বর্ষার সাথে। সারাটা দিন বোবার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটা কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুল মনে হয় বর্ষার। মেঘ সেই সকালে হোটেল থেকে খাবার এনে নিজে খেয়ে বর্ষার জন্য রেখে চলে যায়, আবার দুপুরের খাবার নিয়ে বাসায় ফেরে। নিজে খেয়ে বর্ষার জন্য টেবিলে খাবার রেখে অন্যদিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হন হন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলতো। বর্ষার কাছে যেন সেই দিনগুলোই ভালো ছিল। মেঘ এখন খাওয়ার কথা ছাড়া একটা কথাও বলে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টি বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এইসব কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা। চোখের অশ্রুগুলো যেন আর বাদ মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভেতরে ঢুকেই বর্ষাকে দেখে বলে উঠল, বর্ষা, রুমে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, এক্ষুনি আমার সাথে বের হতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না ওর চোখের পানি, ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষা চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়ে বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই দেখতে পারবি, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বের হয়ে আয়। মেঘের কথায় বর্ষা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নেমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা। মুখে কোনো রকম সাজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপসে গেছে ওর, হারিয়ে গেছে মুখের সব উজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে।
বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার ভান করে সামনের দিকে হাঁটতে লাগলো। মেঘও আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ির দরজা বর্ষার জন্য খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর মেঘও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমরা হাসপাতালে কেন এলাম? এসেছি যখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয় জেগে বসলো। বর্ষা ভয় করতে লাগলো মেঘ হয়তো ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলার জন্যই ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করলো মেঘ যদি সত্যি এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না। নিজের হাতে খুন করবে ও মেঘকে। বর্ষার নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালের ভেতরে ঢুকলো। বর্ষাকে একজন নার্সের সাথে একটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার, শুনছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমাকে হাসপাতালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমিও ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম সেটা আমিও সঠিক জানি না, সরি। নার্সের কথা শুনে হতাশ হলো বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগলো কি হয় তার সাথে দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষাকে নিয়ে চলে গেল অন্য একটি কেবিনে। বাসার ছাদে উঠে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ধতা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ল যেন নোনা জল। যে বর্ষা সব সময় মাতিয়ে রাখতো সারা বাড়ি, আনন্দে মেতে থাকতো সব সময়, সেই বর্ষাই যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। দুদিন আগে হাসপাতালে ওই মহিলা ডাক্তার বর্ষার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে, যেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে। বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যায় মেঘের কাছে। কৌতূহলবশত বর্ষাও অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে। আর পর্দার আড়াল থেকে শুধু মেঘের একটা কথাই কানে আসছে বর্ষার। মেঘ ওই ডাক্তারকে বলছে, ডাক্তার, আমার ওয়াইফের ভিভি ডিএনএ টেস্ট রিপোর্ট কবে আসবে? আপনি পরশুদিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবিটা আপনার নয়? আপনার ওয়াইফ কি অন্য কারোর সাথে রিলেশনে আছে? এতটুকু কথা শুনে মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেঘ আর ডাক্তারের কথা শুনে যেন পায়ের নিচের মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষার সত্যি ইচ্ছা করছিল আত্মহত্যা করে মরে যেতে, কিন্তু বর্ষার ততটা সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এইসব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভেতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘ কী করে পারলো এটা করতে? কী করে পারলো এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে, না পারছে মরে যেতে, আর না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে এক মনে। হঠাৎ কারো স্পর্শে ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলে মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলতে লাগলো, আই অ্যাম সরি বর্ষা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমাকে চিঠি দিয়ে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি, যেটা আমার আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পেরেছি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ ষড়যন্ত্র করে আমায় মার খেয়েছিল তোর আর আমার ছবি তোলে। আমি এখনও জানি না সে মানুষটা কে, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা। তুই আমায় মাফ করে দে বর্ষা, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম বর্ষা, যে তোর পেটের সন্তান হয়তো আমার না।
কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেই দিন রাতের কথা কিছুই মনে নেই। নেশা করে বাসায় আসার পর আমি তোর সাথে কি করেছি কিছুই মনে নেই আমার। তাই আমি তোকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন তোর প্রতি আমার কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল। তোর পেটে আমারই সন্তান, আমায় তুই ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো এক নাগাড়ে মাথা নিচু করে বসে বলে চলেছে মেঘ, আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের বলা কথা শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে, তারপর বর্ষার দু গালে হাত রেখে বলল, তুই আমাকে ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে নিল মেঘ। সাথে সাথেই বর্ষার নিজের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে এগিয়ে গিয়ে মেঘের শার্টের কলার ধরে রাগী গলায় চেঁচিয়ে বলতে শুরু করলো, ক্ষমা চাইছিস তুই মেঘ? কিসের জন্য ক্ষমা চাইছিস তুই? বিনা দোষে দোষী বানিয়ে আমাকে সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্য ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিলে কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে মেঘ, উত্তর দে। কিসের জন্য ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে তাকে, তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেল করার জন্য ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে তারপর তার মনে হলো এই বাচ্চা তোর? আমি তোকে বলছি শোন, আমার এই পেটের বাচ্চা তোর নয়। তোর মতো এই জানোয়ারের বাবা হবার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা শুধুই আমার, ও বড় হবে ওর মায়ের পরিচয়ে। তোর কোনো অধিকার নেই আমার সন্তানের ওপর। কথাগুলো এক নাগাড়ে চিল্লিয়ে বললেই মেঘকে জোরে ধাক্কা মারল বর্ষা। মেঘ দু পা পিছিয়ে গিয়ে আবার বর্ষার কাছে এগিয়ে এসে বলল, আই অ্যাম সরি বর্ষা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি স্বীকার করছি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তবে আমাকে একটা সুযোগ দে বর্ষা। আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার ভুলগুলো শুধরে নিব। তোকে আর আমাদের বাচ্চাকে একটু কষ্ট পেতে দিব না আমি। আমি তোকে অনেক ভালোবাসি বর্ষা, প্লিজ আমায় একটা সুযোগ দে। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুই জানিস মেঘ? মনে আছে মেঘ? তোকে আমি বলেছিলাম, যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ ভালোবাসার মেন খুঁটি হলো বিশ্বাস। তুই অনেক আগেই তোর ভালোবাসার যোগ্যতা হারিয়েছিস মেঘ। আমি তোকে জাস্ট ঘৃণা করি মেঘ। তুই চলে যা আমার সামনে থেকে। আমার জীবনটা অভিশাপে পরিণত করেছিস তুই। প্লিজ বর্ষা, এভাবে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না বর্ষা। আমার তোকে চাই সারা জীবন, প্রতিটা মুহূর্ত তোকে আমার পাশে চাই বর্ষা। প্লিজ বর্ষা, তুই এভাবে আমার দিক থেকে মুখ সরিয়ে নিস না। বল তুই কি চাস বর্ষা, আমি তোকে সব দিব, শুধু তুই আমাকে দূরে সরিয়ে দিস না বর্ষা প্লিজ। আমি ডিভোর্স চাই, আমাকে তুই ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই তোর মতো একটা অমানুষের থেকে। মুক্তি দে আমায়, ডিভোর্স দে আমায়। বর্ষার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে যায় মেঘের। মেঘ বর্ষার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কী করে আমার থেকে ডিভোর্স চাওয়ার? তুই অন্য যা কিছু চাইতে পারিস, কিন্তু ভুলো মুখে ডিভোর্সের কথা আনবি না। মেঘের কথা শুনে মেঘের গালে সজোরে একটা থাপ্পড় মারল বর্ষা। রাগে বর্ষার শরীর থরথর করে কাঁপছে। থাপ্পড় মেরে বর্ষা আবারও মেঘের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, তোর কোনো অধিকার নেই আমার ওপর জোর খাটানোর। তুই যদি আমায় ডিভোর্স না দিস তো আমি তোকে ডিভোর্স দেবো মেঘ। তোর মুখ দেখতেও ঘৃণা করছে আমার। তোর এই আবেগী কথাগুলো কাটা হয়ে ফুটছে আমার গায়ে। তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মুক্তি চাই তোর থেকে। কথাগুলো বলেই মেঘের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে নামতে নিল বর্ষা। সাথে সাথে মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে কোলে তুলে নিল। বর্ষা মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে মেঘকে এক নাগাড়ে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু তাতে মেঘের কিচ্ছুই যায় আসে না। মেঘ বর্ষাকে কোলে নিয়ে বর্ষার রুমে গিয়ে নামিয়ে দিল, তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে বলল, আমি এতদিন তোকে কষ্ট দিয়ে জোর করে আমার কাছে রেখেছিলাম, আর এখন থেকে জোর করে তোকে ভালোবেসে আমার কাছে তোকে রাখবো। আমার থেকে দূরে যেতে দিব না আমি তোকে।
তুই আমার কাছে থাকবি, সেটা ইচ্ছাই হোক আর নন ইচ্ছাই। কথাগুলো বলে সেখান থেকে চলে গেল মেঘ। বর্ষার দরজায় বাড়ি দিতে দিতে অনেক ডাকলো মেঘকে দরজা খুলে দিতে, কিন্তু মেঘ শুনেও বর্ষার কথা শুনল না। রাতের খাবার একটি প্লেটে রেডি করে নিয়ে বর্ষার রুমে ঢুকলো মেঘ। রুমে ঢুকে দেখলো বর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ খাবারের প্লেটটা টেবিলে রেখে বর্ষাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ঘুমন্ত বর্ষাকে। মেঘ এতটা শক্ত করে বর্ষাকে ধরেছে যে মনে হচ্ছে যেন বর্ষার হাড়গুড় সব ভেঙে যাবে। বর্ষার ঘুম ভাঙতেই বর্ষা মেঘকে নিজের থেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মেঘকে ও এক চুলও নাড়াতে পারল না। বর্ষার ছটফটানো বুঝতে পেরে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুমি এমন কেন বউ? একটুখানি জড়িয়ে ধরতেও দিবে না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউটাকে এত হিংসে কেন তোমার? মেঘের এমন কথা শুনে ব্যাককল হয়ে গেল বর্ষা। মেঘ এমনভাবে বলছে যেন ওদের মাঝে কখনো কোনো ঝামেলাই হয়নি, বরং ওরা দুজন খুব সুখী দম্পতি। বর্ষার রাগ যেন আর কন্ট্রোল হচ্ছে না। বর্ষার রাগী গলায় বলে উঠল, এসবের মানে কি? কোন সবের বউ? আমি তো তোমার সাথে এখনো কিছুই করিনি। তুই ভাবিস না মেঘ, তোর এমন ফালতু কথায় আমি গলে গিয়ে তোকে ক্ষমা করে দেব? আমি তোকে জীবনেও ক্ষমা করব না, আর না তোকে স্বামী বলে ভালোবাসবো। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বর্ষার কথা শুনে মেঘ এমন ভাব করলো যেন ও কিছু শুনেইনি। মেঘ বলল, ওই সরিষা, এখন বকবক বন্ধ করে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। দিন দিন না খেয়ে খেয়ে তো একদম শাকচুন্নি পিতনি হয়ে যাচ্ছিস। পরে লোকজন বলবে মেঘচুদি একটা শাকচুন্নিকে বিয়ে করে এনেছে। ভাবা যায় কি সাংঘাতিক হবে ব্যাপারটা। মেঘের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল বর্ষার। বর্ষা চিৎকার করে বলে উঠল, তুই কি আমার কথা শুনতে পাস না? আমি মুক্তি চাই, তোর থেকে মুক্তি দে আমায়। যতক্ষণ না তুই আমায় ডিভোর্স দিবি ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, এক ফোঁটা পানিও তুলবো না মুখে। বর্ষার কথা শুনে প্রচুর রাগ হলো মেঘের, কিন্তু রাগকে কন্ট্রোলে রেখে মেঘ ডেভিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ চৌধুরী সোজাভাবে যদি কাজ আদায় করতে না পারে, তাহলে বাঁকা করে কাজ আদায় করতে পারে। তুই হয়তো কলেজের কথাগুলো ভুলে গেছিস। সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথাই খাবি না, তাহলে তো এখন আমাকে বাঁকা হতেই হয়। কি বলিস? কি করবি তুই? কি করবি? মারবি আমায়? মার না, মার, একদম মেরে ফেল আমায়। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার পক্ষে অনেক ভালো। তোর মাথায় সারা জীবন গোবর সাটাই রয়ে গেল রে সরিষা। তোকে মারার চাইতে তোকে কথা শোনানোর ভালো ওষুধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি, দাঁড়া। কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের উপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ, তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের কি যত্ন করে নিয়ে এসেছি আমি তোর জন্যে। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিব, সারা রাত ওদের সাথে গল্প করিস, কেমন? মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামে তেলাপোকাগুলো দেখে ভয়ে শুকনো ঢোক গিলল বর্ষা, কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাপা কাপা গলায় বলল, তুই 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 এমন করতে পারিস না মেঘ। এইগুলো দূরে সরা বলছি, আমার থেকে দূরে সরা, নাহলে কিন্তু আমি কেঁদে দিব। বর্ষার অবস্থা থেকে বড্ড হাসি পাচ্ছে মেঘের, কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দিব? আমি খাবো, আমি খাবো। তুই তুই এগুলো দূরে সরা প্লিজ, নাহলে আমি কিন্তু সত্যি কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মুখটার কি অবস্থা করেছিস এই কয়েকদিনে? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই যত কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। তুই আমার সাথে যেটা করেছিস তাতে শুধু তুই নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার পর মেঘ দু ফোঁটা চোখের জল ফেলে মনে মনে বলতে লাগলো, আমি জানি বর্ষা, আমাকে সহজ হবে না আমাকে নতুন করে মেনে নেওয়া, আমায় ভালোবাসা, কিন্তু আমিও হার মানার পাত্র নই।
আমিও তোকে সে আগের দুষ্টু মিষ্টি বর্ষার নামে ফিরিয়ে আনবো। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করব তোকে আমি। এতে আমার যা করতে হয় আমি করব। তুই আমার যতই কষ্ট দিস না কেন, যতই অবহেলা করিস না কেন, আমি তোকে ছাড়বো না বর্ষা। তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বর্ষা হয়ে। এখন থেকে তোকে আমি ভালোবাসা মিশ্রিত অত্যাচার করব। আর আমি জানি তুই আমার সে ধীরে ধীরে আগের বর্ষা হবি। এটা তোর আর আমার সন্তানের কাছে প্রমিস বর্ষা। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্য। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। বর্ষার খাওয়া শেষ হলে বর্ষাকে রেখে খাবার প্লেটগুলো নিয়ে নিচে চলে যেতে যেতে মেঘ বলল, ওই সরিষা, এখন সুন্দর করে সেজে গুজে আমার রুমে গিয়ে ওয়েট কর। আমি খাবার খেয়ে আসছি, দুজন একসাথে ঘুমাবো। কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলল না। কারণ মেঘের হাতে এখনও সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজা দিয়ে বেরিয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ইস, কুম্ভভূতের শখ কত, একসঙ্গে ঘুমাবে। আমি রাতে এখান থেকে পালিয়ে যাব, আর কখনো ফিরবো না তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নি, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকেই বর্ষা ভাবলো এখন পালাবে। কথাটা ভেবেই যখনই বর্ষা চোখ খুলে একটু নড়ার চেষ্টা করলো, তখনই বর্ষা বুঝতে পারলো ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখলো ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমাচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। মেঘ কপালে হাত দিয়ে চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা, এটা কি করলি তুই? আমি কতটা কষ্ট পেলাম, দেখ কিভাবে রক্ত পড়ছে কপাল থেকে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষা আর মেঘকে ঘৃণা করতে পারবে না। যতই হোক, একসময় তো মেঘকে ভালোবেসেছে ও। আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না, অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে। যদিও সবাই এক নয়। বর্ষা অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর? তোকে আমি বলেছিলাম না আমি তোকে ঘৃণা করি? তোর স্পর্শকেও ঘৃণা করি আমি। তুই আমার রুমে ঢুকলি কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। বেরিয়ে যা আমার রুম থেকে। বর্ষার কথা শুনে মেঘ ছলছল চোখে বর্ষার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমি জানি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বর্ষা, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চেয়েছি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তবে আমাকে দূরে সরিয়ে দিস না। ক্ষমা? কোন মুখে ক্ষমা চাইছিস তুই মেঘ? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। তুই শুধু আমাকে নয়, আমার পেটের অনাগত নিষ্পাপ বাচ্চাটাকেও কলঙ্কিত করেছিস। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না মেঘ, কখনো না। তুই বের হ আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যা। বর্ষার কথা শুনে মেঘ কপালের কাটা জায়গাটায় হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। তারপর বর্ষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি বর্ষা, তুই ঘুমিয়ে পড়। এই সময় তোর জেগে থাকা ঠিক নয়। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল এই রুমের, আমি সেটা দিয়ে এই রুমে এসেছিলাম। আর আসবো না তোকে ডিস্টার্ব করতে। তুই নিশ্চিন্তে ঘুমাতে পারিস। কথাটা বলেই চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের যাওয়ার পানে তাকিয়ে রইল। বর্ষার চোখ থেকেও পানি ঝরছে অঝরে। মেঘকে কষ্ট দিয়ে যেন নিজেরই কষ্ট পাচ্ছে বর্ষা। বর্ষার রুম থেকে বেরিয়ে মেঘ নিচে চলে গেল। তারপর সোফায় হেলান দিয়ে বসে কান্না করে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তুই আমার সঙ্গে যা করছিস তা তোর মন থেকে নয়। তুই যে আমায় আমার থেকেও বেশি ভালোবাসিস, কিন্তু তোর এই অবহেলা, কষ্ট দেওয়া আমার প্রাপ্য ছিল। আমি তোর সাথে যা করেছি তার পাপ বুক করতে হবে আমায়।
কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না বর্ষা। তুই আমার কাছে থাকবি, তাতে তুই আমাকে যত খুশি কষ্ট দে, তবুও তোকে ছেড়ে থাকতে পারবো না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়ল মেঘ। ওইদিকে বর্ষার চোখে ঘুম নেই। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আফসোস বর্ষা সেটাও পারছে না। সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটা হলুদ রঙের শাড়ি পরে নিল বর্ষা। ভেজা চুলগুলো ঘাড়ের ওপর ছেড়ে দিয়েছে। তারপর নিচে নেমে এলো বাইরের প্রকৃতি হাওয়া খাবে বলে। এটা বর্ষার প্রতিদিনের অভ্যাস। নিচে নামতে বর্ষার চোখ আটকে গেল সোফায় শুয়ে থাকা মেঘের দিকে। কান্না করার ফলে মেঘের চোখের নিচে আর নাকটা লাল হয়ে হালকা ফুলে আছে। কপালে কেটে যাওয়া জায়গাটা রক্তয়ে জমাট বেঁধে শুকিয়ে গিয়েছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মেঘের। মেঘের এমন অবস্থা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল বর্ষার। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো, কিন্তু মুহূর্তেই বর্ষা নিজেকে সামনে নিল। বর্ষা কিছুতেই মেঘের উপর নরম হবে না, আর সুযোগ পেলেই এখান থেকে চলে যাবে ও। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা ধরল বর্ষা। প্রায় 1 ঘন্টা ধরে বাগানের দোলনায় বসে ফুল গাছের দিকে এক নজরে তাকিয়ে আছে বর্ষা। মাথায় ওর হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নিজের পেটের সন্তানকে নিয়ে হাজারো চিন্তা ভর করছে বর্ষার মাথায়। বাতাসে বর্ষার চুলগুলো উড়ছে, চুলের সাথে তাল মিলিয়ে উড়ছে বর্ষার শাড়ির আঁচলটাও। কিন্তু সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ষা এখন ভাবনায় মগ্ন। হঠাৎ গিটারের শব্দে ধ্যান ভাঙে বর্ষার। অনেক দিন পর গিটারের সেই মন কাড়া সুর যেন টানছে বর্ষাকে। বর্ষা না চাওয়া সত্ত্বেও দোলনা থেকে আনমনে উঠে গেল। তারপর গিটারের সুর ধরে বাসার ভেতরে ঢুকে সোজা ছাদে পৌঁছে গেল বর্ষা। ছাদের দরজায় দাঁড়িয়ে বর্ষা দেখল মেঘ অন্যদিকে ঘুরে সামনে গিটার বাজিয়ে চলেছে। গিটার বাজাতে বাজাতে মেঘ গান ধরল। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিন। গানটা গাওয়ার সময় বারবার গলাটা ধরে আসছে মেঘের। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে বাণী। বর্ষাও পিছনে দাঁড়িয়ে থেকে একই অবস্থা। চোখের পাতা বারবার ভিজে ভারী হয়ে আসছে বর্ষার। ইচ্ছে করছে ছুটে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলতে ও মেঘকে ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু না, বর্ষা এত তাড়াতাড়ি মেঘকে ক্ষমা করবে না। মেঘ যা করেছে তাতে ওকে আরও একটু শাস্তি দেওয়া দরকার, নইলে যে বর্ষার মনটাও শান্ত হবে না। কথাগুলো ভেবেই চোখের জল মুছে মেঘ দেখার আগেই নিচে নেমে গেল বর্ষা। এদিকে মেঘ গান গাওয়ার শেষ করে গিটারটা জড়িয়ে ধরে হু হু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নিজের ভুলের কারণে অনেক বেশি অনুতপ্ত মেঘের ইচ্ছা করছে এই মুহূর্তে সুইসাইড করে মরে যেতে, কিন্তু মেঘ সেটা করতে পারবে না। কেননা মেঘ নিজের সন্তান আর বর্ষাকে নিয়ে বাঁচতে চায়। নিজের ভালোবাসা দিয়ে বর্ষাকে ভরিয়ে দিতে চায়। বর্ষার রাগ অভিমান যে করেই হোক ভাঙাতে হবে মেঘকে। মেঘ যখন এসব চিন্তায় ব্যস্ত, তখন হঠাৎ ফোনের শব্দে ধ্যান ফিরল মেঘের। মেঘ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখল মেঘের গুপ্তচর, যাদের মেঘ গোপন সূত্রে খোঁজ করার জন্য রেখেছে, তাদের মাঝে একজন ফোন করেছে। মেঘ নিজেকে শান্ত করে গম্ভীর গলায় ফোন রিসিভ করে বলল, বলো। স্যার, আমরা তাকে পেয়েছি যে 1 বছর আগে আপনার আর বর্ষা ম্যাডামের ছবি তুলেছে, কলেজে মিথ্যে কথা রটিয়েছিল।
ওই পাশের লোকের কথা শুনে দাঁতের দাঁত চেপে মেঘ বলল, কে সে? আসলে মানে স্যার, সে আর কেউ নয়, সে আপনার বন্ধু নিলয়। কথাটা শোনার সাথে সাথে যেন মাথাটা ঘুরে উঠল মেঘের। মেঘ অবাক হয়ে বলল, তোমরা ঠিক বলছো তো? ওই লোকটা নিলয়? কিন্তু নিলয় এসব কেন করবে? স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি, নিলয় স্যারের সাথেই বর্ষা ম্যাডামের বিয়ের কথা ছিল। হয়তো নিলয় স্যার বর্ষা ম্যাডামকে ভালোবাসতো, আর তাই এমন করেছে। কথাটা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল মেঘের। মেঘ রাগী গলায় বলে উঠল, তোমরা সবাই নিলয়কে কিডন্যাপ করে আমার গোডাউনে এনে ভেদে আমাকে কল দাও। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। ওকে স্যার। কথাটা বলেই ফোন কেটে দিল। তারপর ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিলয়, তুই বড্ড ভুল করে ফেলেছিস নিলয়। তোকে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। তোর জন্য আমি আমার বর্ষাকে সন্দেহ করেছি, কত কষ্ট দিয়েছি। এমনকি আমি আমার নিজের সন্তানকেও ভুলবো যে নষ্ট বলেছি। তোকে তো আমি ছাড়বো না নিলয়। তৈরি হ মেঘ চৌধুরীর হাতে মরার জন্য। ফোনে কথা বলা শেষ করে গিটার হাতে ছাদ থেকে নিচে নেমে আসলো মেঘ। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দুটো সিঁড়ি বাদ থাকতেই সোফায় বসে থাকা বর্ষাকে দেখে থেমে গেল মেঘ। বর্ষাও মেঘের দিকে তাকিয়ে আছে। হলুদ শাড়ি আর খোলা চুলেই যেন নজর কাড়া সুন্দর লাগছে বর্ষাকে। মুখে কোনো সাজ না থাকা সত্ত্বেও চেহারায় যেন একটা আকর্ষণ কাজ করছে মেঘের জন্য। মেঘ পরেছে একটা সাদা রঙের শার্ট, সাথে জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা, চুলগুলো আধো ভেজা, হাতে দামি ঘড়ি। মেঘকেও আজ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে বর্ষার কাছে। কিন্তু মেঘের কপালের কাটা দাগটা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল বর্ষার। বর্ষা মেঘের দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। মেঘ বর্ষার কাছে এগিয়ে আসতে লাগলো। মেঘকে এগিয়ে আসতে দেখে বর্ষা উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। আর তখনই মেঘ গিয়ে বর্ষার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরল। তারপর বর্ষার কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করিস না কেন, মনে রাখবি তুই আমারই। আমার বুকের মধ্যে শুধু তুই আছিস। আমার ভুলটা যেমন ভেঙেছে, একদিন তোরও ভুলও ভাঙবে। আর তুই আমাকে আপন করে নিবি সরিষা। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। কথাটা বলে বর্ষাকে ছেড়ে দিয়ে আবারও জড়িয়ে ধরল মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে রাগী মুখ করে কিছু বলবে তার আগেই মেঘ বর্ষার ঠোঁট দখল করে নিল। মেঘের আচমকা এমন কাণ্ডে চোখ বন্ধ করে আবার বড় বড় চোখ করে তাকালো বর্ষা। একটু পর বর্ষাকে ছেড়ে দিয়ে মেঘ বাঁকা হেসে বলল, শুনেছি সরিষা, ফুলের মধু নাকি খুবই মিষ্টি আর খুব সুস্বাদু হয়। কিন্তু এটা যে এতটা মিষ্টি হবে জানতাম না। ইস, আবার একটু খেতে মন চাইছে। না থাক, সেটা না হয় একসময় খাওয়া যাবে। এখন আবার খেতে গেলে আমার কপালে সরিষা মৌমাছি ফুল ফোটাবে নিশ্চিত। মেঘের কথা শুনে আর মেঘের কাণ্ডকলাপ দেখে বর্ষা কি বলবে বা করবে বুঝতে পারছে না। তাই রাগী লুকে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বর্ষাকে রাগ করতে দেখে নরম সুরে বলল, এত খারাপ ভাবার কিছু নেই। একটা ভালো কাজে যাচ্ছি, তাই একটু মিষ্টি মুখটা করে নিলাম। কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে চলে গেল মেঘ। আর বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। কেন যেন বর্ষার একটু রাগ বা ঘৃণা হচ্ছে না মেঘের উপর। তবে বর্ষার একটা জিনিস ভেবে খটকা লাগছে যে হঠাৎ মেঘের কি হলো যে ও একটু খুশি, আর কি এমন ভালো কাজে গেল ও এখন। গোডাউনে পৌঁছে মেঘ সোজা চলে গেল নিলয়ের কাছে। মেঘের লোকেরা নিলয়কে একটি চেয়ারে বেঁধে রেখেছে। মেঘকে দেখে নিলয় বলে উঠল, দোস্ত, আমায় বাঁচা। এই দেখ, এই লোকগুলো আমায় কিডন্যাপ করে এনে বেঁধে রেখেছে। কেন এমন করছে আমি তাও জানি না। দোস্ত, তুই আমায় বাঁচা প্লিজ। নিলয়ের কথা শুনে মেঘ ওর লোকদের ইশারা করলো নিলয়ের বাঁধন খুলে দিতে। মেঘের ইশারা পেয়ে দুজন লোক নিলয়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নিলয় উঠে চলে যেতে নিলে মেঘ বলল। মেঘের কথা শুনে নিলয় অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, আরে দোস্ত, কই যাস তুই? তোর সাথে আমার কথা আছে। তাই তো তোকে কিডন্যাপ করতে বলেছিলাম ওদের আমি। তুই আমায় কিডন্যাপ করেছিস? কিন্তু কেন মেঘ? আরে ভাই,
আগে এখানে একটু চুপটি করে বসবি তো, তারপর সব বলছি তোকে। মেঘের কথা শুনে ভয় করলেও নিলয় চেয়ারে বসলো। নিলয়ের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে মেঘ বসে ওর লোকদের বলল, এই তোমরা যাও তো, আমাদের দুই বন্ধুর জন্য গরম গরম কফি নিয়ে আসো। কফিটা যেন খুব গরম হয়, আর তাড়াতাড়ি আনবা, বুঝলা? মেঘের কথা শুনে ওর লোকেরা কফি আনতে চলে গেল। এদিকে মেঘের এমন আচরণে নিলয়ে যেন অবাক হচ্ছে, তেমন পাচ্ছে ভয়। নিলয় মেঘকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তো তুই আমায় কেন কিডন্যাপ করেছিস মেঘ? আমায় বললেই তো আমি চলে আসতাম। আরে দোস্ত, তুই এত ঘামছিস কেন আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো তোর সাথে মজা করে আমি তোকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, এসব বাদ দে, এখন বল তোর বিয়ে দাওয়াত দিচ্ছিস কবে? মেঘের কথা শুনে অজানা ভয়ে শুকনো ঢোক গিলল নিলয়। তারপর জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, যখন বিয়ে করব তখন তো তোকে জানাবোই, আর দাওয়াতও দিব। তাই? তাহলে বর্ষার সাথে যখন তোর বিয়ে হচ্ছিল তখন দাওয়াত দিলি না কেন? এমনকি জানালিও না আমায় একবার? মেঘের কথা শুনে নিলয়ের মুখটা এবার ভয়ে চুপসে গেল। নিলয় কি বলবে বুঝতে পারছে না। অসম্ভব পরিমাণে ঘামছে নিলয়। তখনই মেঘের লোকেরা কফি নিয়ে এলো মেঘ আর নিলয়ের জন্য। মেঘ এক মগ কফি নিজে নিয়ে আরেক মগ নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এনে দোস্ত কফি খা। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোকে কিছুই করব না। শুধু কিছু কথা জানতে চাইবো তোর থেকে, আশা করি তুই আমাকে সত্যি কথাগুলোই বলবি। কি জানতে চাস তুই মেঘ? কোন সত্যি কথার কথা বলছিস তুই আমায়? নিলয়ের কথা শুনে মেঘ কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, 1 বছর আগে কলেজে ঝামেলাটা হয়েছিল, বর্ষাকে আমি দর্শন করতে চেয়েছি। যেটার জন্য আমাকে গলায় দোনায় খেতে হয়েছে, সেটা তোর প্ল্যান ছিল, তাই না নিলয়? মেঘের কথা শুনে নিলয়ের এবার প্রাণ যায় যায় অবস্থা। নিলয় ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে বলল, এসব ফালতু কথা তোকে কে বলেছে মেঘ? আমি কেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করব? নিলয়ের মিথ্যা কথা শুনে এবার রাগ উঠে গেল মেঘের। মেঘ সামনে থাকা নিলয়ের জন্য রাখা কফির মগটা তুলে সবটুকু কফি নিলয়ের মুখে বরাবর ছুঁড়ে মারল। এতক্ষণে কফিটা গরম একটু কমে যাওয়ায় নিলয়ের মুখটা পড়ার বদলে কিছুটা লাল হয়ে গিয়েছে। নিলয় চিৎকার করে মুখে হাত দিয়ে বলল, আ এটা তুই কী করলি মেঘ? আমার মুখটা জ্বলে গেল। ইস রে, সরি নিলয়, আসলে আমি খেয়াল করিনি। তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা বাদ দে, এখন বল কলেজের ঘটনাটা তুই ঘটিয়েছিলি সেটা আমি জানি, কিন্তু কেন ঘটিয়েছিলি সেটা বল। কেন নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করলি? সত্যি কথা না বললে খুব খারাপ হয়ে যাবে, যা বলবি সত্যি করে বল। মেঘের কথা শুনে নিলয় বুঝতে পারল ওর আর কোনো উপায় নেই। এখন সত্যিটা না বললে মেঘ ওর সাথে যা খুশি করতে পারে। তাই নিলয় বলতে শুরু করলো, হ্যাঁ, আমি সেদিন কলেজে ওই ঘটনা ঘটিয়ে বর্ষার নাম দিয়েছিলাম তোর কাছে, কারণ তোর মতো আমিও বর্ষাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সেদিন বর্ষা তোর প্রপোজ অ্যাকসেপ্ট করায় আমি খুব রেগে যাই, তোর ওপর হিংসে হয় আমার। তাই আমি তোদের আলাদা করতে ওই খেলাটা খেলি। তারপর বর্ষাকে আমি বিয়েও করতে গিয়েছিলাম, কিন্তু তুই বর্ষাকে সেই আমার থেকে করেই নিলি মেঘ। এতটুকু বলে থামল নিলয়। নিলয়ের কথা শুনে শান্ত গলায় মেঘ বলল, কাউকে ভালোবাসা পাপ নয়, আর আমি জানি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ সব কিছু করে। যদি এতটাই বর্ষাকে ভালোবাসতি, তাহলে বর্ষা বিয়ের আসর থেকে পালিয়েছে বলে তুই বর্ষাকে ফেলে কেন গেছিলি? কেন বর্ষাকে খোঁজার চেষ্টা করলি না? আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও অন্য কারোর সাথে পালিয়ে গেছে। জানলে সমাজ লোক আমায় থু থু দিত, তাই বিয়ে না করে চলে আসি। নিলয়ের কথা শুনে মেঘ হাতে তুড়ি বাজিয়ে বলল, বাহ বাহ নিলয়, তোর ভালোবাসার প্রশংসা না করে পাচ্ছি না। একটা মেয়ে বিয়ের আসর থেকে হঠাৎ করে হারিয়ে গেল, তাকে তুই ভালোবাসিস? অসত্য মেয়েটা পালিয়ে গেছে নাকি তার কোনো বিপদ হয়েছে নাকি সেটার খোঁজ না নিয়ে সমাজের লোকের কথা ভয় পেয়ে না করে চলে গেলি? কেমন ভালোবাসা তোর? শান্ত গলায় এতটুকু বলেই উঠে দাঁড়ালো মেঘ। তারপর নিলয়ের শার্টের কলার ধরে চেয়ার থেকে টেনে তুলে টানতে টানতে নিয়ে গেল গাড়িতে। মেঘের সাথে মেঘের লোকরাও গাড়িতে গিয়ে বসলো। নিলয় মেঘের এমন রাগী লুক দেখে ভয়ে কাবু হয়ে
বলল, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মেঘ? ছেড়ে দে আমায়, প্লিজ মেঘ, আমায় ক্ষমা কর। নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে নিলয়কে নিয়ে সোজা নিজের বাসার সামনে এসে গাড়ি থামালো মেঘ। তারপর গাড়ি থেকে নেমে নিলয়ের কলার ধরে টানতে টানতে নিলয়কে বাসার ভেতরে নিয়ে গেল। আর ওর লোকদের ইশারায় কিছু একটা বলে দিল মেঘ। নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনাটায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। বর্ষাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ গিয়ে নিলয়কে কলার ধরে টেনে তুলে বলল, এবার বল নিলয়, তুই 1 বছর আগে কি করেছিস আর কেন করেছিস? মেঘের কথা শুনে বর্ষা ভ্রু কুঁচকে মেঘের দিকে একবার আর নিলয়ের দিকে একবার তাকিয়ে আছে। নিলয় আমতা আমতা করে মেঘকে বলল, প্লিজ দোস্ত, ছেড়ে দে না আমায়। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমায় মাফ করে দে, যেতে দে আমায়। বুঝছি তুই সোজা কথায় মানবি না, তাই তো? দাঁড়া, তোকে কিভাবে মানাতে হয় আমি দেখাচ্ছি। কথাটা বলেই মেঘ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর বাগানের পাশে একটা বাঁশের টুকরো দেখতে পেয়ে সেটা গিয়ে নিয়ে এসে বলল, এবার বল নিলয়, তুই এটার বাড়ি খাবি নাকি সত্যিটা বর্ষাকে বলবি? মেঘের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না বর্ষা। তাই বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলেই ফেলল, কি হয়েছে কি মেঘ? তুই এইভাবে নিলয় ভাইকে ভয় দেখাচ্ছিস কেন? আর কি সত্যি বলবেন উনি আমায়? বর্ষার কথার উত্তর না দিয়ে মেঘ নিলয়ের বাহুতে একটা বাড়ি মেরে দিল। তারপর বলল, নিলয়, তুই সত্যিটা বলবি নাকি এটা দিয়ে আমি আদর করে তোকে সত্যিটা বলাবো? মেঘের হাতে বাঁশের টুকরা দেখে আর ওটার বাড়ি খেয়ে ভয়ে ঢোক গিলে একে একে সব কিছু বলে দিল বর্ষাকে নিলয়। সব কথা শুনে বর্ষা হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই নিলয় নামের আপদটার জন্য আজকে ওর আর মেঘের মাঝে এত ভুল বোঝাবুঝি। সব কিছুর মূলে তাহলে এই নিলয়। কথাটা ভাবতেই রাগে বর্ষার মুখটা লাল হয়ে গেল। বর্ষার রাগ বুঝতে পেরে মেঘ নিজের হাতে থাকা বাঁশটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, এ নে বর্ষা, তোর মনের রাগ মিটা। আমাদের ভিতরে যত সমস্যার একমাত্র দায়ী এই নিলয়ের বাচ্চা নিলয়। তুই মার ওকে বর্ষা, মার এটা দিয়ে। মেঘের কথা শুনে শাড়ির আঁচলটা কোমরে বেঁধে মেঘের হাত থেকে বাঁশটা নিয়ে নিলয়কে এলো পাথারি পিটাতে শুরু করলো বর্ষা। আর মেঘ নিলয়ের হাত দুটো ধরে রাখলো যেন নিলয় কিচ্ছু করতে না পারে। নিলয়কে পেটাচ্ছে আর বলছে বর্ষা, হারামির শয়তান রামছাগল বেটা কুমির, তোর জন্য আজকে আমার এই অবস্থা। চলো, তোকে আজকে আমি মেরে ফেলবো বেটা হনুমান। আমায় ভালোবাসিস তুই, তাই না? তোর ভালোবাসা আজকে আমি কেলিয়ে বের করবো। এসব কথা বকছে আর ইচ্ছে মতো নিলয়কে বাঁশ দিয়ে ধোলাই করছে বর্ষা। এদিকে নিলয় সমানে চিৎকার করে বর্ষাকে থামতে বলছে আর মাপ চাইছে। সেদিকে বর্ষার কোনো হেলদোল নেই। বেশ কিছুক্ষণ পেটানোর পর বর্ষা ক্লান্ত হয়ে বাঁশটা ফেলে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর বলল, দাঁড়া বেটা, হাতির হবুজ জামাই অ্যানাগন্ডা, একটু জিরিয়ে নি, তারপর তোরে আবার ধোলাই করবো। এদিকে নিলয়ের হাল বেহাল। বেচারা মাটিতে বসে পড়েছে আর মেঘ পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেঘের আগে থেকেই ধারণা আছে বর্ষার রাগ সম্পর্কে। কলেজে পড়া কালীন একটা বখাটে বর্ষাকে দেখে শীষ বাজিয়ে বাজে কথা বলায় বর্ষা আচ্ছা মতো ধলাই দিয়েছিল ছেলেটাকে। আর ছেলেটা কিছু বলতে পারেনি কারণ বর্ষার সাথে মেঘ ছিল। তাই ইচ্ছা করেই নিলয়কে নিজে না মেরে বর্ষার কাছে নিয়ে এসেছে মেঘ। একটু পর মেঘের লোকেরা পুলিশ নিয়ে এলো মেঘের বাসায়। মেঘ নিলয়কে পুলিশের হাতে তুলে দিয়ে কিছু টাকা দিয়ে নিলয়ের কঠোর শাস্তি দেওয়ার কথা বলে দিল। সাথে মানহানি আর ইপটিজিং করার মামলা করলো। পুলিশ নিলয়কে নিয়ে চলে গেল। নিলয়কে নিয়ে পুলিশ চলে গেলে মেঘ এসে বর্ষার পাশে দোলনায় বসে বলল, অনেক দিন পর খুব ভালো একটা বিনোদন পেলাম। তোর সে রাগিনী রোগটা আবার দেখতে পেলাম। ইস, তোকে রাগলে কি দারুণ লাগে রে সরিষা। মেঘের কথা শুনে মেঘের দিকে মুচকি হেসে তাকালো বর্ষা। তারপর দাঁতের দাঁত চেপে বলল, আবার ডাকিনি। স্যুপটা সত্যি অনেক সুন্দর, তাই না কুম্ভভূত? কিন্তু বিনোদনটা তো এখনো শেষ হয়নি, তবে এবার হবে। বর্ষার কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল মেঘ, তারা
দেখাচ্ছে কি করে হবে। নিলয়কে তো পুলিশে নিয়ে গেল, তাহলে আর বিনোদন কি করে হবে? কথাটা বলে সে বাঁশটা আবার হাতে তুলে নিল বর্ষা। তারপর মেঘের দিকে এগিয়ে এসে মেঘকে মারতে মারতে বলতে লাগলো, বেটা কুমভূত, রাক্ষস, খোকস, মন্দর, হনুমান, কুমড়ো পটাশ, তুই ভালো করে খোঁজ না নিয়ে অনেক কষ্ট দিয়েছিস আমায়। আজকে তোকে হরে হরে বোঝাবো সন্দেহ করার মজা কাকে বলে। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় বেড়াচ্ছিস তুই বেটা ডাইনোসর? কথাগুলো বলছে আর মেঘের পিছু পিছু হাঁটতে হাঁটতে মেঘকে মারছে বর্ষা। বর্ষার হাতের মার খেয়ে মেঘ সমানে পিছাচ্ছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে বর্ষা, প্লিজ এবারের মতো মাফ কর। উফ, লাগছে তো, প্লিজ ছেড়ে দে না আমায়, আমি না তোর স্বামী। কথাগুলো বলে পিছাতে পিছাতে সুইমিং পুলের কাছে গিয়ে ধপাস করে সুইমিং পুলে পা পিছলে পড়ে গেল মেঘ। মেঘকে পানিতে পড়তে দেখে বর্ষা হাসতে হাসতে বলল, বেশ হয়েছে, ভালো হয়েছে, এবার থাকতেই পানিতে। আমি তোকে একটু উপরে আসতে দিব না। উপরে উঠতে নিলেই এইটার মার খাবি। বর্ষার কথা শুনে মেঘ একবার পানিতে ডুবছে তো একবার উঠছে, এমন করছে আর বলছে, বর্ষা, আমায় বাঁচা, আমি সাঁতার জানি না, আমি ডুবে যাচ্ছি, আমায় বাঁচা বর্ষা। মেঘের এমন অবস্থা দেখে বর্ষার হাত থেকে বাঁশের টুকরো পড়ে গেল। বর্ষা এতক্ষণ রেগে থাকলেও এখন সব রাগ চলে গিয়েছে, ভয় বাসা বাঁধছে বর্ষার মনে। মেঘকে ডুবে যেতে দেখে বর্ষা কিছু না ভেবেই সুইমিং পুলে ঝাঁপ দিল। কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পর মেঘকে কি বাঁচাবে, উল্টো বর্ষাই ডুবে যেতে লাগলো, কারণ বর্ষা সাঁতার জানে না। বর্ষাকে ডুবে যেতে দেখে মেঘ দ্রুত সাঁতার কেটে বর্ষাকে পাড়ে তুলে কোলে করে উপরে উঠিয়ে আনলো। ততক্ষণে বর্ষা বেশ কয়েক ঢোক পানি খেয়েছে। তবে বর্ষার এখনও সেন্স আছে। সুইমিং পুল থেকে উপরে উঠে মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর কিছু হয়নি তো বর্ষা? তুই ঠিক আছিস তো? তুই কেন লাফ দিতে গেলি যখন সাঁতার জানিস না? এটা জেনেও কি দরকার ছিল তোর জলে লাফ দেওয়ার? কথাগুলো বলতে মেঘের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বর্ষা কাশতে কাশতে উঠে বসে মেঘের দিকে তাকিয়ে বলল, তুই ডুবে যাচ্ছিস তাই তো আমি ঝাঁপ দিলাম, কিন্তু তুই আমার মিথ্যে বললি কেন যে তুই সাঁতার জানিস না? আমি তো তোর মায়ের হাত থেকে বাঁচার জন্য মজা করে বলেছি। আমি কি জানতাম আমার মজাটাকে নিয়ে তুই সিরিয়াস নিয়ে লাফ দিবি? তুই কি সারা জীবন মাথা মোটা থেকে যাবি বর্ষা? তোর কি একবারও মনে হলো না আমি সাঁতার না জানলে আমার বাড়িতে সুইমিং পুল থাকতো? মেঘের কথা শুনে মাথা নিচু করে বর্ষা বলল, আমি তখন এতটা ভাবিনি। আমার শুধু মনে হয়েছে তুই ডুবে যাচ্ছিস, তোকে বাঁচাতে হবে আমার। সেটা যে কোনো কিছুর মূল্যে। তখন আমি ভুলে গিয়েছিলাম আমিই সাঁতার জানি না। বর্ষার কথা শুনে মেঘ বর্ষার কাছে বসে নরম সুরে বলল, আমার কিছু হয়ে গেলে তোর কি বর্ষা? আমি না তোকে কত সন্দেহ করে কষ্ট দিয়েছি, কত বাজে বাজে কথা বলেছি, তবু আমাকে ডুবে যেতে দেখে তুই কেন আমাকে বাঁচাতে গেলি? তোর নিজের জীবনের কথা না ভেবে আমি মরলে তোর তাতে কি? মেঘের কথা শুনে বর্ষা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের দিকে তাকিয়ে আবারও গুটিসুটি মেরে বসে গেল বর্ষা। কারণ বর্ষার গায়ে হলুদ রঙের শাড়িটা পানিতে ভিজে একদম লেপ্টে গেছে বর্ষার শরীরের সাথে। বর্ষার ব্যাপারটা বুঝতে পেরে বর্ষাকে কোলে তুলে নিল মেঘ। তারপর ওকে কোলে নিয়ে সোজা চলে গেল নিজের রুমে গিয়ে ওয়াশরুমের সামনে বর্ষাকে নামিয়ে দিল মেঘ। তারপর অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, নইলে অসুস্থ হয়ে পড়বি। আমি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বিকালে একা একা ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। আজ অনেক দিন পর নিজেকে কেমন মুক্ত পাখির মতো মনে হচ্ছে বর্ষার। মনের মাঝে অজানা একটা ভালো লাগা কাজ করছে বর্ষার। খুব সুন্দর বাতাস বইছে চারিদিকে। বাতাসে বর্ষার চুলগুলো উঠছে, সাথে উঠছে বর্ষার ওড়নার আঁচলটাও। আনমনের নীল আকাশের দিকে তাকিয়ে আছে বর্ষা। তখনই বর্ষার পাশে এসে দাঁড়ালো মেঘ। মেঘের দৃষ্টিও আকাশের দিকে। বেশ কিছুক্ষণ সব কিছু নীরবতায় ভরে রইল। হঠাৎ নীরবতা ভেঙে মেঘ আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? শেষবারের মতো আমাকে ক্ষমা করে আপন করা যায় না বর্ষা?
আমি যে আর পারছি না তোর থেকে দূরে থাকতে। তোকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়েও বেশি অনুতপ্ত হয়েছি আমি। প্লিজ বর্ষা, আর একটিবার ক্ষমা করে দে না আমায়। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নিল বর্ষা। তখনই খপ করে বর্ষার হাতটা ধরে ফেলল মেঘ। তারপর বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে বর্ষার হাতের মধ্যে একটা ধারালো ছুরি দিয়ে বলতে লাগলো, তুই যদি এখন আমাকে ক্ষমা না করিস তাহলে এই ছুরিটা দিয়ে এখানে মেরে দিয়ে চলে যা তুই বর্ষা। আমি আর পাচ্ছি না এভাবে বেঁচে থাকতে। সবসময় নিজের ভুলের কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমি। এভাবে প্রতিদিন একটু একটু মরে যাওয়ার চাইতে একেবারে তুই মেরে ফেল আমায়। আর না হলে আমাকে ক্ষমা করে আপন করে নে বর্ষা। তবুও প্লিজ তুই এভাবে আমার থেকে আর দূরে সরে থাকিস না। মেঘের কথা শুনে রাগে বর্ষার চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। বর্ষা হাতের ছুরিটাকে শক্ত করে ধরে উপরের দিকে তুলে ধরলো। তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল ছুরিটা ফেলে দিয়ে মেঘের সামনে মেঘের মতো করে হাঁটু গেড়ে বসলো বর্ষা। তারপর বলল, ক্ষমা করতে পারি, আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করতে পারলেই আমি তোকে ক্ষমা করব। বল মেঘ, তুই রাজি তো? বর্ষার কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলল মেঘ, আমি রাজি বর্ষা, আমি তোর সব সত্ত্বে রাজি আছি। তবুও তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। আরে আরে, আগে শুনবি তো আমার শর্তগুলো কি কি। আমার প্রথম শর্ত হলো, আজকে তোকে প্রমিস করতে হবে আর কোনো দিন কখনো সঠিক না জেনে বা অন্য কাউকে সন্দেহ করে কষ্ট দিবি না। আমার দ্বিতীয় শর্ত, আমাকে সাঁতার শেখাতে হবে। আমি সাঁতার জানি না তাই। আমার তৃতীয় শর্ত, প্রতিদিন বিকালে ছাদে আমার সাথে বসে আমায় নিজে হাতে কফি করে খাওয়াতে হবে, সাথে গিটার বাজিয়ে গান শোনাতে হবে, আর সেই গানটা শুধু আমার জন্যই গাইতে হবে। আমার চতুর্থ শর্ত, তুই আর আমি এখন যেমন আলাদা রুমে থাকি সবসময় এমনই থাকবো। তুই আমার কাছে আসতে পারবি না। বল রাজি? বর্ষার মুখে দুষ্টুমি হাসি। মেঘ বেচারার মনে হচ্ছে এখন কান্না করে দিবে, মুখটা এমন বানিয়ে আছে। বর্ষার শর্তগুলো শুনে উঠে দাঁড়ালো মেঘের সাথে বর্ষাও উঠে দাঁড়ালো। মেঘ মুখটাকে ইনোসেন্ট বানিয়ে বলল, সবই ঠিক আছে, আমি তোর চতুর্থ সত্যটা মানতে পারবো না। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, প্রতিটা রাত তোকে বুকে জড়িয়ে স্বপ্নের বেড়াতে ভাসতে চাই, আমার ছোট সোনাটার সাথে কথা বলতে চাই। প্লিজ বর্ষা, এই সত্যটা বাদ দে। আমি আর তোকে ছাড়া আলাদা থাকতে পারবো না। মেঘের কথা শুনে বর্ষা ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে। যা এখন আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, কফিটা যদি খেতে পচা হয় না তাহলে কিন্তু সব মাপ বাতিল করে দিব। বর্ষার কথা শুনে মেঘ অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো কফি বানাতে পারি না রে সরিষা। তুই আজকে আমাকে বানিয়ে শিখিয়ে দে, কাল থেকে নয় আমি বানাবো। না 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 না, সেটা তো হবে না। ওকে ঠিক আছে, তাহলে তুই হার মেনে নে, আমি বরং তোকে ক্ষমা করবো না। এ না না, প্লিজ এমন বলিস না। আচ্ছা আমি যাচ্ছি, যে করে হোক আমি কফি বানিয়ে আনছি মহারানীর জন্যে। আমার একটা সত্তা আছে, তুই আমার রুমে গিয়ে আলমারিতে গিয়ে দেখবি একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা আছে সেটা সুন্দর করে পরে হালকা সাজগুজ করে সাথে আসবি। এতক্ষণে আমি কফি বানিয়ে নিব। কফি বানাতে 5 মিনিট সময় লাগে, এইটুকু সময়ে আমি কি করে সাজবো? তোকে কে বললো 5 মিনিটে সাজতে? তোর যত টাইম লাগে নেই, তবুও তোকে আমি আমার অক্ষয় রূপে দেখতে চাই। এখন কথা না বলে যা তো। কথাটা বলেই বর্ষাকে নিয়ে নিচে নেমে এলো মেঘ। বর্ষা মেঘের রুমে গিয়ে আলমারি খুলে প্যাকেটটা বের করে ওটা খুলে দেখলো প্যাকেটটাতে অনেক সুন্দর একটা কালো রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং করা সব জুয়েলারি। জিনিসগুলো দেখে মুখে হাসি ফুটে উঠল বর্ষা আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে শাড়িটা পরে নিল বর্ষা, সাথে কালো রঙের কাচের চুড়ি, গলায় কালো ডায়মন্ডের পাথরের নেকলেস, কানে বড় বড় দুটো ম্যাচিং ঝুমকা, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া, মুখে হালকা মেকআপ। সম্পূর্ণ রেডি হতে হতে রাত 9টা বেজে গেল ঘড়িতে। বর্ষা আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেঘের সামনে কি করে যাবে ভাবতেই যেন আরও বেশি লজ্জা লাগছে বর্ষার। তখনই ড্রেসিং টেবিলের উপরে থাকা মেঘের ফোনটাতে টুং করে একটা শব্দ হলো। শব্দটা পেতেই বর্ষা ফোনটা হাতে নিয়ে দেখলো মেঘ অন্য ফোন থেকে মেসেজ করেছে। মেসেজে লেখা,
আর কত ওয়েট করাবে সরিষা ফিতনি? এবার তো সাদে আসো, আমি তো ওয়েট করতে করতে বুড়ো হয়ে গেলাম। তোমার কুমড়ো বুতো। মেসেজটা পড়ে হাসলো বর্ষা। তারপর ফোনটা রেখে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে উঠে চমকে গেল বর্ষা, কারণ এতটুকু সময়ের মাঝেই ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে মেঘ। বর্ষা যেখান দিয়ে হেঁটে যাবে সেই জায়গায় গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে রাখা। বর্ষা মুচকি হেসে সামনে এগিয়ে গিয়ে দেখলো মেঘ অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। বর্ষার অস্তিত্ব টের পেতেই মেঘ বর্ষার দিকে ঘুরে তাকালো। বর্ষাকে দেখেই যেন থমকে গেল মেঘ। এই কালো শাড়িতে আর হালকা সাজেই যেন মেঘকে পাগল করার জন্য যথেষ্ট। মেঘ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে, আর বর্ষা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আর চোখে বারবার মেঘের দিকে তাকাচ্ছে, কেননা মেঘকেও অসম্ভব সুন্দর লাগছে। মেঘ কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে জিন্স প্যান্ট, হাতের দামি ঘড়ি, চোখগুলো তৃষ্ণায় ভরা। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেঘ বর্ষার লজ্জামাখা মুখ দেখে কয়েক পা পিছিয়ে গিয়ে গিটার হাতে নিল। তারপর বর্ষার দিকে তাকিয়ে গান ধরল। सुनो मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं कहते हूँ मिलादा। सुनो मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा। গান গাওয়া শেষ করে বর্ষার সামনে এসে বর্ষার হাত ধরে কাছে টেনে নিল মেঘ। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এভাবে আমাকে শাস্তি দেওয়ার থেকে আমাকে খুন করলে ভালো হতো জান। এখন তো মনে হচ্ছে তোর থেকে দূরে থাকার সত্য পূরণ করতে গিয়ে আমি এমনিতে হার্টফেল হয়ে মরে যাব। এই সত্যটা কি না মানলেই নয়? মেঘের কথা শুনে লজ্জা মাখা হাসি দিল বর্ষা। তারপর বলল, আমার কফি কোথায় মিস্টার কুম্ভভূত? আপনি কিন্তু এখন পর্যন্ত আমার একটা শর্তও মানেননি। বর্ষার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। যেতা আজ্ঞা মেরি শাহজাদি, আপনি এখানে বসুন, আপনার কফির সাথে আমি ডিনারেরও আয়োজন করেছি। মেঘের কথা শুনে বর্ষা ছাদের মাঝখানে অনেক সুন্দর করে সাজানো টেবিল চেয়ার দেখতে পেল। পুরো টেবিলের ওপর ফুলের পাপড়ি বিছানো। বর্ষা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনাসামনি মেঘ বসে দুজন মিলে নানান রকম গল্প করতে করতে ডিনার শেষ করলো। তারপর দুজন রাত প্রায় 2টা পর্যন্ত ছাদের আলোতে গল্প করে কাটিয়ে দিল। আজ যেন ওদের মাঝে নেই কোনো রাগ, নেই কোনো ভুল বুঝাবুঝি, শুধু ভালোবাসাটাই কাজ করছে আজ। দুজন পবিত্র ভালোবাসার মানুষ আজ যেন এক হওয়ার দিন। বর্ষা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, আজকের চাঁদটা কত সুন্দর, তাই না মেঘ? বর্ষার কথার উত্তরে মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরে বর্ষার চুলে মুখ গুজে বলল, আমার এই চাঁদের থেকেও সুন্দর নয় ওই আকাশের ওই চাঁদ। মেঘের ছোঁয়ায় কেঁপে উঠল বর্ষা। মেঘ বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নিল। তারপর বর্ষার গালে চুমু এঁকে দিয়ে বলল, ঘুম পাইনি আজকে আমার এই চাঁদটার। চল আজকে তোকে আমি ঘুম পাড়িয়ে দিব আমার সব ভালোবাসা দিয়ে। বর্ষা কিছু না বলে মেঘের বুকে মুখ লুকালো। মেঘ বর্ষাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। সকালে মেঘের আগে ঘুম ভাঙল বর্ষার। বর্ষা চোখ মেলে তাকিয়ে দেখল ও মেঘের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মেঘের ঘুমন্ত মুখটা কি মায়াবী লাগছে দেখতে। বর্ষার কি হলো? বর্ষা টুপ করে একটা চুমু এঁকে দিল মেঘের গালে। মেঘ হালকা নড়ে উঠতেই বর্ষা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। যদি দেখো ভালোবাসার মানুষটিকে তুমি কিছুতেই ক্ষমা করতে পারছো না, তাহলে ভেবে নিও তোমার মধ্যে কখনো তার জন্য ভালোবাসাই ছিল না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন তার উপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্ট দেওয়াও যায় না। 7 দিন পর আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরেছে। আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকেই বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুর মশাইকে আপ্যায়নের জন্য, কিন্তু বর্ষা ঠিকমতো কাজ করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে করে জ্বালিয়ে মারছে। বর্ষা ওর শ্বশুর মশাইয়ের জন্য নিজ হাতে সব রান্না করেছে। বর্ষা এখন প্রায় সব রান্না
রপ্ত করে ফেলেছে, তাই শ্বশুরকে খাওয়াবে বলে নিজ হাতে রান্না করেছে। আর এদিকে মেঘ এসে বর্ষাকে বিরক্ত করেই চলেছে। এবার বর্ষার পেটে সুড়সুড়ি দিচ্ছে তো একবার কানে সুড়সুড়ি দিচ্ছে, আবার পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের নাক ঘষছে। বর্ষার প্রচুর অস্বস্তি হচ্ছে কাজ করতে। বর্ষা বারবার মেঘকে মানা করার পরও যখন মেঘ শুনছে না, তখন বর্ষা ময়দা মাখার কন্টেনার নিয়ে সুযোগ বুঝে মেঘের মাথার উপর ঢেলে দিল। মাথায় ময়দা পড়ার কারণে মেঘের সারা শরীর ময়দা দিয়ে একাকার অবস্থা। মেঘকে দেখে এখন পুরো একটা জোকার লাগছে, যাকে বলে একদম সাদা জোকার। মেঘের দিকে তাকিয়ে বর্ষা হাসতে হাসতে শেষ। আর মেঘ বেচারা হা করে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বর্ষার হাসি দেখছে। বেশ কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বর্ষা বলল, এবার কেমন লাগলো রে কুম্ভভূত? তোকে এখন সত্যি একটা ভূতের মতো লাগছে, যাকে বলে ময়দা মাখা ভূত। আমার কথা না শুনলে এমনই হবে। কথাটা বলেই আবারও হা হা করে হাসতে লাগলো বর্ষা। বর্ষাকে হাসতে দেখে মেঘ রাগ করে কিছু বলতে যাবে, তখনই ডোরবেল বেজে উঠল। বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলল, একটু দরজাটা খুলে দিয়ে আয় না মেঘ প্লিজ। আমি গেলে চাচুর জন্য রান্নাটা পুড়ে যাবে। আমি যাব এই অবস্থায় দরজা খুলতে? কে না কে এসেছে, আমাকে এভাবে দেখলে কি ভাববে? ভাববে তুই পানি নাকি ময়দা দিয়ে গোসল করেছিস। এবার যা তো। কথাটা বলেই মেঘকে জোর করে ঠেলে ঠেলে পাঠিয়ে দিল বর্ষা। মেঘ মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে গিয়ে দরজা খুলতেই দরজার ওই পাশে মেঘের বাবা আহসান চৌধুরী মেঘকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে দিয়ে বলল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ মেঘ, তোমায় কি দারুণ দেখতে লাগছে। নিশ্চয়ই এটা বর্ষা মামুনির কাজ, তাই না? আহসান চৌধুরীর কথা শুনে মেঘ ঠোঁট উল্টে অসহায় গলায় বলল, আব্বু, তুমি আমাকে নিয়ে মজা করছো? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তোমার না বিকেলে আসার কথা? আমি তো তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম, তাহলে এখন যে? মেঘের কথার উত্তরে আহসান চৌধুরী কিছু বলবে তার আগেই বর্ষা এসে বলে উঠল, আরে চাচু তুমি এসে গেছো? আসো আসো ভেতরে আসো। এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি? বর্ষা মা, কেমন আছিস তুই? আর এত তাড়াহুড়ো করে হাঁটাচলা করছিস কেন? কথাটা বলতে বলতে বাসায় ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলো মেঘের বাবা। আর মেঘ ওপরে চলে গেল ফ্রেশ হয়ে আসতে। মেঘের বাবা আহসান চৌধুরী বর্ষাকে পাশে বসিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি, তুই ভালো আছিস তো? মেঘ তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? আমাকে সত্যি করে বল মা। মেঘের বাবার কথা শুনে বর্ষা মুচকি হেসে বলল, না চাচু, মেঘ আমায় অনেক ভালোবাসে, একটুও কষ্ট দেয় না, আমায় অনেক যত্ন করেও। তুমি এমন করে জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জানি রে মা, তোর বিয়ের দিন তোকে আর কেউ নয়, মেঘ কিডন্যাপ করেছিল। আর মেঘই সেদিন তোকে আড়াল থেকে বিয়ে করেছিল। বিদেশে যাওয়ার আগে আমার ভয় ছিল তোকে নিয়ে, যে মেঘ যদি তোকে কষ্ট দেয়। তাই প্রতিদিন মেঘকে কল দিতাম, আমি তোর খবর নিতাম। কিন্তু সবসময় মেঘ বলতো তোর পাশে নেই বা তুই ঘুমাচ্ছিস, তাই বলে আর কথা বলা হতো না। তুমি একদম চিন্তা করো না চাচু, মেঘ আমায় একটুও কষ্ট দেয়নি, বরং সবসময় আমার খেয়াল রেখেছে। ও শুধু আমার স্বামী নয়, বরং আমার বন্ধু। এমন ভাগ্য কয়জনের হয় বলো তো চাচু, যে স্বামী নিজের বন্ধুর মতো হয়? বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখে নিস মা, তুই অনেক সুখী হবি। আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। তবে আমি কিন্তু তোর ওপর একটু রেগে আছি। এমা, তুমি আবার রেগে আছো কেন চাচু? আমি আবার কি করলাম? আমার অপরাধ কি? এই যে তুই আমায় এখনও চাচ্চু বলে ডাকিস। আরে আমি চাচ্চুর পর এখন তোর শ্বশুর মশাই, তাই তুই আমাকে আব্বু বলে ডাকবি, বুঝলি মামনি? আহসান চৌধুরীর কথা শুনে মুচকি হাসলো বর্ষা, তারপরে বলল, ওকে আমার আব্বু চান, তাই হবে। তারপর দুজনেই হেসে দিল। বিদেশ থেকে আসার সময় আহসান চৌধুরী অনেকগুলো খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে এসেছে তার হবু নাতি বা নাতনির জন্য। আহসান চৌধুরীকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। বর্ষা একটা কলাপাতার রঙের শাড়ি পরেছে, সাথে হাতে ম্যাচিং চুড়ি, কানে ছোট্ট ছোট্ট দুটো ঝুমকো, গলায় সোনার লকেটটা চিকচিক করছে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আর শাড়ির আঁচলটা বাতাসে উঠছে আপন মনে। সেদিকে বর্ষার কোনো নজর নেই। বর্ষা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ মেঘের ছোঁয়ায় ধ্যান ভাঙল বর্ষা। মেঘ পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার চুলের মাঝে মুখ গুজে বলল, সরি জান। মেঘের কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে ফিরে তাকালো বর্ষা।
তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, সরি কেন বলছিস মেঘ? আব্বুর সাথে যে তুই কথাগুলো বলছিলি আমি সব আড়াল থেকে শুনেছি বর্ষা। আমি তোকে এত কষ্ট দেওয়ার পরও তুই আব্বুকে কিছুই বলিসনি, বরং আমার সম্পর্কে সবসময় ভালো বলে গেলি। সত্যি আমি অনেক বেশি অনুতপ্ত নিজের ভুলের জন্যে। নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে আজ। মেঘের কথা শুনে মুচকি হেসে মেঘের গলা জড়িয়ে ধরল বর্ষা। তারপর মেঘের কানের সাথে কান ঘেঁষে মেঘের গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে বলল, তুই আমার স্বামী মেঘ। তোকে অন্যের সামনে ছোট করা মানে নিজেকে ছোট করা, তোকে কারোর সামনে খারাপ প্রমাণ করা মানে নিজের সম্মান নষ্ট করা। আর তাছাড়া তুই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিস। আমার আর তোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি শুধু তোর এই জীবনের সাথী নই, আমি তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রী। মৃত্যুর পরও আমি তোকে চাই, ভালোবাসি, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুই আমার ছোট্ট সোনামণির বাবা। তোকে অন্যের সামনে নিচু করলে যে আমার সন্তানের সামনে তোকে দাঁড়াতে দিতে পারবো না। আমাদের একটা অনেক সুখী পরিবার হবে, দেখে নিস মেঘ। তাই অতীতের কথা ভেবে আর কষ্ট না পেয়ে বর্তমানকে নিয়ে ভাব। বর্ষার কথা শুনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। তারপর বর্ষার কোমর জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল ফেলে বলল, আমি সত্যি অনেক ভাগ্যবান রে বর্ষা, তাই তোর মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমি আর কোনোদিন তোকে কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার বুকে সব ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোকে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিব আমি তোর জীবন। কষ্টের ছাও পড়তে দেব না আমি তোর জীবনে। সবথেকে সেরা স্বামী হয়ে আমি তোকে দেখিয়ে দিব তোকে। আমার এটা প্রমিস বর্ষা, আমার এটা প্রমিস। মেঘের কথা শুনে বর্ষা হেসে দিয়ে মেঘকে দাঁড়াতে বলল, ছি ছি মেঘ, তুই তো দেখছি আমার আর ছেলের মাথা একদম নিচু করে দিলি। এত বড় একটা ডিঙ্গি ছেলে হয়ে এমন ছাগলের মতো ভ্যাবা করে কাছিস। আবার ছেলে তো পেটের ভেতর থেকে বোঝে ওর বাবা একটা ছাগল, তুই ছাগলের মতো কাঁদছে। বর্ষার কথা শুনে মুচকি হেসে বর্ষাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল মেঘ। তারপর বলল, আলে বৌজান, আই লাভ ইউ সো মাচ। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মেঘ, আহসান চৌধুরী আর বর্ষার বাবা মা। সবার চোখেই পানি। সবাই আল্লাহর কাছে দোয়া করে চলেছে বর্ষা আর ওর বাচ্চার সুস্থতার জন্য। কারণ একটু আগে বর্ষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষার বেবি হওয়ার পেন হয়নি, কিন্তু হঠাৎ করেই খিঁচুনি উঠেছিল বর্ষার। ডাক্তার জানিয়েছে বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ প্রায় পাগল হয়ে গিয়েছে বর্ষার জন্য। পাগলের মতো বসে বসে কান্না করছে ও, আর দেওয়ালে বারবার হাত দিয়ে আঘাত করছে। হাতের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মেঘের। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর বাচ্চার কান্না ভেসে এলো অপারেশন থিয়েটার থেকে। সকলের মুখে হাসি ফুটে উঠলেও মেঘ এখনও শান্ত হতে পারেনি। মেঘের চিন্তা বর্ষা ঠিক আছে কিনা। একটু পর কাপড় দিয়ে মোড়ানো ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো একজন নার্স। তারপর বলল, বর্ষা চৌধুরীর স্বামী কে এখানে? সবাই মেঘকে দেখিয়ে দিল। নার্সটা বাচ্চাকে নিয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার, এই নিন আপনার মেয়ে। দেখুন কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। নার্সের কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাকে কোলে না নিয়ে মেঘ উত্তেজিত হয়ে বলে উঠল, বর্ষা কেমন আছে সিস্টার? আমার স্ত্রী ওয়াইফ বর্ষা, ও সুস্থ আছে তো? মেঘের কথা শুনে অবাক হয়ে গেল নার্স। কেননা মেঘ এখনও একবারের জন্য নিজের মেয়ের দিকে তাকায়নি, বরং ওর নজর এখনও অপারেশন থিয়েটারের দিকে। আর ও মেয়ের বদলে স্ত্রীকে নিয়ে ভাবছে। নার্সটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, স্যার, আপনার ওয়াইফও একদম সুস্থ আছেন। ওনাকে একটু পরেই বেডে দেয়া হবে, তখন দেখা করতে পারবেন। এবার তো অন্তত নিজের রাজকন্যার কথা ভাবুন। দেখুন আপনার মেয়ে কি মিষ্টি দেখতে হয়েছে। নার্সের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল মেঘ। নার্সের কোল থেকে মেয়েকে কোলে নিয়ে মন ভরে দেখে কপালে চুমু এঁকে দিল। সবাই মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পর বর্ষাকে বেডে দেওয়া হলে মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে বর্ষার কাছে চলে গেল। বর্ষার চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মেঘ গিয়ে বর্ষার কপালে চুমু দিয়ে বর্ষার হাত নিজের 2 হাতের মুষ্টিবদ্ধ করে ধরে হাতে চুমু দিয়ে বলল, কতটা ভয় পেয়েছিলাম জানিস বর্ষা? কেন এমন করিস বল? কেন বুঝিস না? তোর কিছু হয়ে গেলে আমার নিঃশ্বাস থেমে যাবে, মরে যাব আমি। তোকে ছাড়া নিজেকেও চিন্তা করতে কষ্ট হয় আমার।
মেঘের কথা শুনে বর্ষা চোখ খুলে মুচকি হেসে জোর করে বলল, আরে পাগল, আমার কিচ্ছু হয়নি তো। এই দেখ, আমি একদম সুস্থ। আমার মেয়ে কোথায়? ওকে নিয়ে আয়, ওকে কোলে নিব তো আমি। তারপর বর্ষার মা বর্ষার মেয়েকে কোলে করে নিয়ে কেবিনে ঢুকলো। বর্ষা মেয়েকে দেখে মন ভরালো। এ যেন এক দারুণ অনুভূতি, প্রথমবার মা হওয়ার অনুভূতি, যে অনুভূতিটা শুধু একজন মাই বুঝতে পারে 3 বছর পর। বৃষ্টি মামুনি, খাবারটা খেয়ে নে মা প্লিজ। মামুনিকে এত জ্বালাতন করতে হয় না তো। না না না, আমি কাঁদবো না। তুমি পদ্মা মামনি, আমার শুধু বকো কেন? আমি কিন্তু কাঁদবো না। আমি কি তোকে এমনি এমনি বকি নাকি? দাদুনকে ঘোড়া বানিয়ে পিঠে বসে থাকার জন্যই তো বকেছি। খাবারটা খেয়ে নে না মা প্লিজ, আমার কত কাজ পড়ে আছে। কি হয়েছে কি আমার বৃষ্টি মামনির? তুই ওকে বকছিস কেন বর্ষা? বাবাই বাবাই, দেখো মামনি শুধু আমার বকে, একটুও ভালোবাসে না, একটুও না। মেঘ আর বর্ষার একমাত্র রাজকন্যা বৃষ্টিমণি, সকলের চোখের মণি সে। যেমন মিষ্টি দেখতে তেমনই দুষ্টু আর জেদি, তবে খুব বেশি আদরের মেয়ে বৃষ্টি। বর্ষার পরিবারটা আজ সুখে পরিপূর্ণ। মেঘের বাবা আহসান চৌধুরী নিজের বিজনেস থেকে অবসর নিয়েছে, আর বিজনেসের সকল দায়িত্ব এখন মেঘের ঘাড়ে। মেঘ খুব দায়িত্ব ও নিষ্ঠার সাথে বিজনেস সামাল দিচ্ছে। ওদের জীবনটা আজ ভালোবাসা আর সুখে পরিপূর্ণতা পেয়েছে। এভাবেই ভালো থাক সকল পবিত্র ভালোবাসার মানুষের জীবন। সন্দেহ নয়, বিশ্বাসে ভরে থাক চারিদিক। রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুক সবাই ভালোবাসার মানুষের ভালোবাসা। সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।